কথাটি বলে হিয়া আরিশকে রেখে সামনে তানিশাদের কাছে চলে যায়। তখন আরিশ মনে মনে বলল, এই মেয়ে ভাঙবে তবুও মচকাবে না। নিজের অনুভূতিকে হয়তো পারফেক্টভাবে লুকাতে পারিস, কিন্তু নিজের জেলাসি লুকাতে তুই ব্যর্থ হিয়া। তুই খুব চেষ্টা করলি নিজের জেলাসি লুকাতে, কিন্তু তুই হেরে গিয়েছিস। যাই হোক, তানিশার বুদ্ধিটা দারুণ কাজে লেগেছে। এরপর আরিশও সামনে চলে গেল। হঠাৎ রাস্তায় অনেকগুলো লোককে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত প্রশ্ন করলো। এরা এভাবে কেন? কি করবে? আয়াতের প্রশ্নের জবাবে আরিশ বলল, হয়তো কাউকে বা কোনো দলকে, অর্থাৎ তোদের শত্রুপক্ষকে মারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরিশের কথা শুনে তানিশা বলল, আরিশ ভাইয়া, চলো আমরা ওদের সাথে যোগ দিই, একটু মারামারি করে আসি, মজাই হবে বলো। থাক, আপনাকে এত কষ্ট করতে হবে না। পরে আপনি যে কার পায়ের তলায় পড়বেন আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আয়াতের কথা শুনে তানিশা বলল। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সন্ধ্যার ঠিক আগে আগে ওরা বাড়িতে এসে পৌঁছে। আগামীকাল ভোরে ওরা সবাই চলে যাবে। রাতে তাই তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয়। এরপর যে যার রুমে চলে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর হিয়া একা একা ছাদে যায়। ছাদে গিয়ে মুগ্ধ হয়ে আকাশে চাঁদ দেখে, প্রকৃতির সৌন্দর্য অনুভব করার চেষ্টা করে। হঠাৎ ওর হাতে মেহেদিতে চোখ পড়তে মুস্কান আপুর মেহেন্দির প্রোগ্রামের দিনের কথা মনে পড়ে যায়। সেদিন আরিশ যখন কাউকে মেহেদি পরিয়ে দিতে চেয়েছিল, তখন তানিশা আরিশকে নিয়ে ছাদে যায়। কিছুক্ষণ পরই হিয়ার ফোনে তানিশার মেসেজ আসে। তানিশা হিয়াকে দ্রুত ছাদে যেতে বলেছে, তাই হিয়া ছাদে যায়। হিয়াকে দেখে তানিশা বলল, হিয়াপি, আরিশ ভাইয়া নাকি এর আগে কখনো কাউকে মেহেদি পরায়নি। এখন আমার হাতে মেহেদি পরাতে গিয়ে যদি ভাইয়ার ডিজাইনটা নষ্ট করে ফেলে, তাহলে তখন আমার হাত দেখতে তো পচা লাগবে। এর যে তোর বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে তুই মেহেদি পর, আমি পরবো না বাবা। তখন আরিশ মেহেদি হাতে নিয়ে হিয়াকে প্রশ্ন করলো। কি রে, দিবি তো? হিয়া মাথার উপর নিচ করে হ্যাঁ জানায়। এরপর আরিশ নিজের অপ্র হাতে হিয়াকে মেহেদি পরিয়ে দেয়। হিয়া মুগ্ধ হয়ে সেটা দেখে। অন্যদিকে তানিশা একপাশে দাঁড়িয়ে নিজে নিজের হাতে মেহেদি পরছিল আর একটু পর পর আরিশের মেহেদি দিয়ে দেওয়া দেখছিল। তোমার হাত এভাবে কাঁপছে কেন আরিশ ভাইয়া? ঠিকভাবে মেহেদি পরিয়ে দিবে বলে দিলাম, ডিজাইন যেন নষ্ট না হয় একদম। তানিশার কথা শুনে আরিশ বলল, ভাবছিলাম একটা মেহেদি পার্লার খুলবো, তাই হিয়াকে মেহেদি পরিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি। আরিশের কথা মনে করে আনমনিয়ে হিয়া হেসে উঠল। হঠাৎ মনে হলো ওর পেছনে কেউ আছে। হিয়া পেছনে ঘুরেই বলল, আরিস। আমি আয়াত। আয়াতের কথা শুনে নিজের বলা ভুল সম্বোধনের জন্য হিয়া বিব্রত বোধ করলো। আরিশের কথা ভাবতে থাকায় ওর মুখ ফুসকে আরিশ নামটি বেরিয়ে যায়। হিয়া নিজেকে সামলে আয়াতকে বলল, আমি ভেবেছিলাম হয়তো আরিস। ও ওকে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ঘুমাবি না? আয়াতের প্রশ্নের জবাবে হিয়া বলল, এই তো যাব এখন। হিয়ার কথা শুনে আয়াত বলল, আমি গেলাম তাহলে, ঘুমিয়ে পড়িস কিন্তু। ওকে আয়াত। আয়াত চলে যেতে হিয়া আবার আরিশের কথা ভাবতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ হাত দিয়ে ওর চোখ ধরে। হিয়া সেই হাতে স্পর্শ করে বলে উঠল, আরিস। হিয়ার চোখ থেকে হাত সরিয়ে সামনে এসে প্রশ্ন করলো আরিশ। হিয়ার মুখে ওর নিজের নাম শুনে আরিশ অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়। আরিশের প্রশ্নের জবাবে হিয়া মৃদু হেসে বলল, এটা সিক্রেট, বলা যাবে না। হিয়ার কথা শুনে আরিশ আর হিয়া দুজনেই হাসলো। কিরে, এখনো ঘুমাতে আসছিস না কেন? তাহসানের প্রশ্ন শুনে আয়াত পেছনে না ঘুরেই বলল, পরে ঘুমাবো, তোর বেশি ঘুম পেলে ঘুমিয়ে পড়। আয়াত দুই তলায় বারান্দায় দাঁড়িয়ে আছে। তাহসান আয়াতকে রুমে না পেয়ে তাই বারান্দায় চলে এসেছে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, কারোর মাঝে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে তাহসান প্রশ্ন করলো, আজকে যখন জারার মুখে তানিশার ডুবে যাওয়ার কথা শুনতে পেয়েছিলি, তখন তোর অবস্থা একদম দেখার মতো ছিল আয়াত। তোকে এর আগে কখনো কারোর জন্য এতটা আতঙ্কিত হতে বা ভয় পেতে দেখিনি। এমনকি হিয়ার যখন অ্যাপেন্ডিসাইডের অপারেশন হলো, তখনও তোকে এমন দেখিনি। তুই বেশ নর্মালি ছিলি তখন। তাহসানের কথা শুনে আয়াত বলল, আমি তো জানতাম তানিশা সাঁতার জানে না, তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর হিয়ার অপারেশন হলেই তো ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কি আছে?
পানিতে ডুবে গিয়ে মারা যাওয়ার চান্স ছিল তানিশার। আর হিয়ার অপারেশনের সাথে এটার কি কানেকশন? আয়াতের প্রশ্নের জবাবে তাহসান বলল, হিয়ার অপারেশনের ক্ষেত্রেও লাইফ রিস্ক ছিল আয়াত। একজন লাস্ট মোমেন্টে হিয়াকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল, আর তখন ওর অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গিয়েছিল। আয়াত এবার তাহসানের দিকে ঘুরেই বলল, সেটা যাই হোক, ওখানে তো ডক্টররা ছিল, ওনারা তো নিশ্চয়ই হিয়াকে সুস্থ করে তুলতেন। তাই এখানে আমি টেনশন করার মতো বা আতঙ্কিত হওয়ার কিছু দেখছি না। আচ্ছা, ধরে নিলাম তোর কথাই ঠিক। বাদ দে এই প্রসঙ্গ। আজকে সাঁতারে তুই কিভাবে হেরে গেলি? যে আয়াত সাজেনি সাঁতার প্রতিযোগিতায় 10 বারের বেশি চ্যাম্পিয়ন হয়েছে, সে কিনা আজ তানিশার কাছে হেরে গেল। এমনকি তানিশা রেনকোট পরিহিত অবস্থায় ছিল, তাই তানিশার হেরে যাওয়ার চান্স বেশি ছিল, আর সেখানে কিনা তুই হেরে গেলে। তাহসানের প্রশ্ন শুনে আয়াত একটু ইতস্তত বোধ করলো, এরপর জবাব দিল, আমি টায়ার্ড ছিলাম তাহসান, আর সব সময় যে একজনকে জিততে হবে এমন তো কোনো কথা নেই। তাহসান আয়াতের দিকে আর চোখে তাকিয়েই বলল, কিন্তু তুই তো তানিশার অনেক আগে চলে এসেছিলি, পাড়ের কাছাকাছি। তবে তোর স্পিড হঠাৎ কমে গিয়েছিল কেন আয়াত? আয়াত উত্তর দিল। বললাম না আমার টায়ার্ড লাগছিল খুব। তাহসান মুচকি হেসে বলল, ওকে, বুঝতে পারলাম। একটা জিনিস দেখবি আয়াত? তাহসানের প্রশ্ন শুনে আয়াত ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কি? তাহসান হাত দিয়ে আয়াতকে ছাদের দিকে দেখার জন্য ইশারা করলো। আয়াত দেখলো আরিশ আর হিয়া দাঁড়িয়ে আছে। কি দেখবো? আরিশ আর হিয়া দাঁড়িয়ে আছে। তাহসান বিরক্তি নিয়ে বলল, আর অন্য কিছু দেখতে পাচ্ছিস না তুই? হিয়া যে মুগ্ধ দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে আছে, সেটা তোর চোখে পড়ছে না? তাকিয়ে থাকতেই পারে, হয়তো ওরা কোনো কথা বলছে। কেন কোনো কথাই বলছে না আয়াত? ওরা কোনো কথাই বলছে না আয়াত? ওদের কি মুখ নড়ছে? এর মানে ওরা চুপচাপ আছে। আরিশ মুগ্ধ হয়ে আকাশের চাঁদ দেখছে, আর হিয়া মুগ্ধ হয়ে নিজস্ব চাঁদকে দেখছে। তাহসানের কথা পাত্তা না দিয়ে আয়াত বলল, দেখতেই পারে। তোর হিয়া অন্য কেউ দেখছে, তোর খারাপ লাগছে না? এখানে খারাপ লাগার কি আছে? হ্যাঁ, তাই তো। তোকে কখনো হিয়া এভাবে দেখেছে? তাহসানের প্রশ্নের জবাবে আয়াত বলল, খেয়াল করিনি আমি। কখনোই দেখিনি এভাবে। তাহলে তুই খেয়াল করবি কিভাবে? আবার আজকে তামান্না নামের মেয়েটা যে আরিশের সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিল, তখন হিয়া কিভাবে দ্রুত এসে নিজে মেয়েটির সাথে হ্যান্ডশেক করে নিল, তুই দেখেছিলি? মেয়েটি কিন্তু তোর সাথেও হ্যান্ডশেক করেছিল, তখন কিন্তু হিয়া কোনো কিছুই বলেনি। আয়াত এবার সরাসরি তাহসানের দিকে ঘুরল আর প্রশ্ন করলো, তুই আসলে কি বোঝাতে চাইছিস একটু ক্লিয়ার করে বলবি তাহসান? হিয়া আরিশকে পছন্দ করে মেবি। তাহসানের কথা শুনে আয়াত ছটফট জবাব দিল, কিন্তু আরিশ তো তানিশাকে পছন্দ করে, আর তানিশা আরিশকে। এই কথা কি তোকে তানিশা বলেছে নাকি আরিশ? তাহসানের প্রশ্ন শুনে আয়াত বলল, কেউই বলেনি, ওদেরকে দেখলেই তো বোঝা যায়। আরিশ সবসময় তানিশার আশেপাশে ঘেঁষতে থাকে। তাহসান উৎসাহী কণ্ঠে জানতে চাইল, কী রকম? তানিশার ছোট ছোট বিষয়ে কেয়ার করা, ওর পছন্দের জিনিস কিনে দেয়া। এরপর মুস্কান আপুর মেহেন্দি প্রোগ্রামের দিন তো আরিশ তানিশার হাতে মেহেদি পড়বে বলে তানিশা ওকে সবার সামনে থেকে নিয়ে দুজনে ছাদে চলে গেল। আবার তানিশা একটু পরে গিয়ে একটু পায়ে ব্যথা পেয়েছিল বলে ওকে হাত ধরে বাসার ভেতরে নিয়ে যাওয়া। কথাগুলো একদমই বলে থামলো আয়াত। আয়াতকে থামতে দেখে তাহসান বলল, আজকে তো আরিশ হিয়ারও হাত ধরে নদীর পাড় থেকে বাড়িতে এলো। তাহসানের কথা শুনে আয়াত বলল, আসতেই পারে, ওরা তো বেস্ট ফ্রেন্ড। আরিশ আর তানিশাও তো বেস্ট হতে পারে। আয়াতের জবাব শুনে তাহসান কপাল কুঁচকে বলল, ও আচ্ছা, সেটা তো খুব বিরক্তিকর ব্যাপার। এক্স্যাক্টলি, সত্যি খুবই বিরক্তিকর। এভাবে তানিশার আশেপাশে কেন থাকতে হবে সবসময়? আজকে নদীর পাড়ে দেখলি না কিভাবে তানিশার দিকে হাত বাড়িয়ে দিল? ওখানে আমি থাকতে আরিশকে কেন হাত বাড়িয়ে দিতে হবে? আয়াত কথাটি বলেই থেমে গেল। কি থেকে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারছে না ও। আরিশ যখন হিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল তখনও তুই সেখানেই ছিলে। কই, এটা নিয়ে তো বললি না কিছু। আর আমি তানিশার আশেপাশে আরিশের ঘোরাঘুরি করাকে বিরক্তির বলনি বলছি। ওরা কেন এখানে ফ্রেন্ড হচ্ছে না? তাহলে তো গপ গপ হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। তাহসানের কথা শুনে আয়াত ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন ওরা কব বফ হবে? তুই না একটু আগে বললি হিয়া আরিশকে পছন্দ করে। কিন্তু তুই যে বললি আরিশ আর তানিশা একে অপরকে পছন্দ করে।
তাহলে আরিশ তানিশার হাত ধরলে তোর কাছে সেটা বিরক্তিকর কেন লাগলো তোর কাছে? জানি না, তোরা এত পেঁচানো কথাবার্তা বুঝতে পারি না আমি ঘুমাতে গেলাম। কথাটি বলে আয়াত বারান্দা থেকে চলে গেল। আয়াতকে ঠিকভাবে জব্দ করতে পেরে তাহসান হাসলো খুব। তানিশার প্রতি আয়াতের ফিলিংস বোঝার জন্য কথার জলে ফেলেছিল আয়াতকে। সেই কাজে সফল হতে পেরে তাহসান মুস্কি হেসে মনে মনে বলল, হিয়ার প্রতি তোর যে অনুভূতি সেটা কিন্তু ভালোবাসা নয় আয়াত, এটা সেফ ভালো লাগা। তুই কি এটা জানিস? যখন তোর জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে তখন তুই বুঝতে পারবি। আরিশ বেশ অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকার পর বাম পাশে ঘুরল। যেদিকে হিয়া দাঁড়িয়ে আছে ওই পাশে। আরিশের মনে হচ্ছিল হিয়া হয়তো ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু হিয়ার দিকে ঘোরার পর আরিশ দেখলো হিয়ার সামনের দিকে তাকিয়ে আছে। হিয়া মনে মনে ভাবছে, আরেকটুর জন্য আরিশ দেখে ফেলেনি, আমি যে এতক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। নীরবতা ভেঙে আরিশ বলল, আমাকে আর 2 দিন পরই ফিরে যেতে হবে কানাডা। আরিশের কথা শুনে হিয়ার মন খারাপ হয়ে গেল, কিন্তু আরিশকে সেটা বুঝতে না দিয়ে প্রশ্ন করলো, তুই পাত্রীকে রাজি করাতে এসেছিলি, রাজি করাতে পেরেছিস? পাত্রী 99% রাজি, বাকি 10% দেখা করে রাজি করাতে হবে। আমার সাথে দেখা করাবি না? শান্ত কণ্ঠে কথাটি বলল হিয়া। হিয়ার কথা শুনে আরিশ ওর চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি যেদিন দেখা করতে যাব সেদিন তোকে নিয়ে যাব সাথে। আরিশের কথাটি যেন হিয়ার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু এরপরও আরিশকে কিছু বুঝতে না দিয়ে মুস্কি হেসে বলল, আমি অপেক্ষায় থাকবো আরিশ। আরিশ হিয়াকে যত দেখে ততই অবাক হয়। কিভাবে নিজের অনুভূতিগুলোকে এভাবে লুকিয়ে রাখতে পারে কেউ? কিভাবে এত স্ট্রং হিয়া? একবারের জন্য নিজের অনুভূতিগুলোকে হিয়া আরিশকে বোঝার সুযোগ করে দেয় না। আরিশের ভাবনার মাঝেও হিয়া বলল, এখন ঘুমানো উচিত আরিশ, অনেক রাত হয়ে গেছে, ভোরে তো উঠতে হবে আবার। হ্যাঁ ঠিক বলেছিস, আমি গেলাম তাহলে। এরপর হিয়া আর আরিশ নিজ নিজ রুমে চলে গেল ঘুমাতে। হিয়ার রুমে গিয়ে যারাকে দেখতে পেল না। হিয়ার রুমে ঢোকার কিছুক্ষণ পর যারা ভেতরে এলো। হিয়া প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি যারা? ভাইয়া কল দিয়েছিল, তাসনিম তো রুমে ঘুমাচ্ছে, তাই বাইরে গিয়েছিলাম একটু কথা বলার জন্য। ওহ আচ্ছা, তোর ভাইয়ার নাম যেন কি? হিয়ার প্রশ্নের জবাবে যারা বলল, মাশফিক হক। এখন মনে পড়েছে, তোর ভাইয়ার সাথে তো এখনো আমার কেউ পরিচিত হতে পারলাম না, আজ পর্যন্ত দেখলামই না। ভাইয়া তো দেশে আসে না, আসলে তোদের সাথে পরিচয় করিয়ে দেব। ওকে যারা। এরপর ওরা ঘুমিয়ে গেল। খুব ভোরের দিকে সবাই রওনা হয়ে গেল শহরের উদ্দেশ্যে। এবার তানিশা হিয়াদের সাথে মাইক্রোতে এসেছে। আয়াত ও তাহসান একসাথে গাড়িতে এসেছে। সকাল 10টার মধ্যে সবাই শহরে পৌঁছে গেল। যারা, তাহসান আর আয়াত নিজ নিজ বাসায় চলে গেল। আরিশ হিয়াদের বাসায় রইল। আরিয়ান, তানিশা, তাসনিম নিজেদের বাসায় চলে গেল আর আদনান হোস্টেলে। আজ রাতেই মুস্কান আর তকির আহমেদের ফ্লাইট, ওরা চলে যাবে। হিয়া, আরিশ, তানিশা গিয়ে এয়ারপোর্ট অবধি দিয়ে এসেছে। তানিশাকে বাসায় নামিয়ে দিয়ে হিয়া আর আরিশ ছায়া নিতে চলে গিয়েছে। তানিশা বাসায় আসার পর তাসনিম বলল, তানিশা, আমাকে একটা হেল্প করতে পারবি? অবশ্যই দোস্ত, বল তুই কি হেল্প লাগবে তোর? আমার অনেকগুলো টিউশন হয়ে গেছে। একটু আগে কলেজের সিনিয়র আপু কল দিয়েছিল, নতুন একটা টিউশনে নিতে বলছে আমাকে। এখন আমার পক্ষে আর সম্ভব না, আপুকে নাও করতে পারছি না। তুই একটু পড়িয়ে দে না প্লিজ। বেশি দিন না, মাত্র 2 মাস, সামনে ইন্টার পরীক্ষা ওর। বায়োলজিটা পড়াতে শুধু, আর ওর সব পড়াই আছে ঠিক মতো, তুই শুধু আবার রিভাইজ করিয়ে দিবি। কিন্তু আমি তো এর আগে পড়াইনি, আমি কি পারবো? অবশ্যই পারবি, তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি ইন্টারে, বায়োলজিটাও খুব ভালো পারিস। আর তুই তো ওকে নতুন করে কিছু পড়াবি না, শুধু রিভাইজ করিয়ে পড়াগুলো আদায় করবি, এইটুকুই। রাজি হয়ে যা না প্লিজ। তানিশা কিছুক্ষণ ভেবে তারপর বলল, আমার পড়ানো যদি ভালো না লাগে? সেটা পরে দেখা যাবে, তুই একবার গিয়ে আগে কাল দেখা করে আয়, দেখবি কোনো প্রবলেম হবে না। এরপর তাসনিমের কথায় তানিশা রাজি হয়ে যায়। আয়াতাস আয়েশা মঞ্জিলে এসেছে।
মা বাবা বোনের সাথে দেখা হয় না বেশ কয়েকদিন, তাই এই বাসায় চলে এসেছে। আয়াত ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ছবি আঁকার প্রস্তুতি নিচ্ছে। এই বাসায় সাধারণত আয়াত ছবি আঁকে না, তাই রং তুলি ক্যানভাস সব স্টোর রুমে ছিল। আয়াত গিয়ে সেখান থেকে বের করে এনেছে। ছবি আঁকা শুরু করার কিছুক্ষণ পর ওর বাবার কণ্ঠস্বর শুনতে পেল। আয়াত ছবি আঁকায় ব্যস্ত থাকায় দরজার নক করার শব্দ শুনতে পায়নি। হঠাৎ তাই ওর বাবাকে দেখে ক্যানভাসের ছবি আড়াল করে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে যায়। আয়াতের বাবা মিস্টার নোমান সাজেন ভিতরে ঢুকে বললেন, আয়াত, আব্বাজান কেমন আছেন আপনি? আয়াত ওর বাবাকে উল্টো দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, ড্যাড, আমি তো খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা। চলো তোমার রাজকন্যার কাছে যাওয়া, একসাথে আড্ডা দিব আজ। কথাগুলো বলতে বলতে আয়াত ওর বাবাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, যেন তিনি ক্যানভাসে আঁকা ছবি দেখতে না পান। এরপর আয়াত ওর বাবা আর বোনের সাথে প্রায় বেশ অনেকক্ষণ আড্ডা দিল। রাত 11টার দিকে নিজের রুমে এসে ক্যানভাসের আঁকা ছবিটি সরিয়ে রেখে আরিশকে কল দিল। আরিশ কল রিসিভ করার পর আয়াত বলল, আরিশ, কাল তো হিয়ার বার্থডে, চল কোনো সারপ্রাইজ পার্টির প্ল্যান করি। ওপাশ থেকে আরিশ বলল, কালকে আমাকে এক জায়গায় যেতে হবে, আমি খুব ব্যস্ত থাকবো, তাই আমি এইসবে থাকতে পারবো না। তুই আর যারা মিলে কিছু করিস, আমি না হয় পরে হিয়াকে কোনো একটা কিছু গিফট দিয়ে দেব। আরিশের কথা শুনে আয়াতের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আরিশকে তেমন কিছুই বলল না, আর শুধু ওকে বলে কল কাট করে দিল। এরপর যারাকে কল দিল, যারা আগামীকাল ওর শুটিং নিয়ে ব্যস্ত থাকবে, তাই দিনে আসতে পারবে না। রাতে হিয়ার বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবে। আয়াত তাই ভাবলো ও নিজেই হিয়ার জন্য কিছু করবে, হিয়াকে সারপ্রাইজ দিতে স্পেশাল কিছু করবে ওর জন্য। পরের দিন সকালে আয়াত ঘুম থেকে হিয়াকে কল দিল। বেশ কয়েকবার কল দেওয়ার পরেও হিয়া কল রিসিভ করলো না। এমন তো কখনো হয় না। একবার ভাবলো আরিশ বা যারাকে কল দিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু পরে ওর মনে আজকে তো ওরা ব্যস্ত থাকবে, তাই তানিশাকে কল দিল। নিজের ফোনে ওর নাম্বারটা আতঙ্ক নামে সেভ করা দেখে নিজেই নিজে হাসলো। এরপর তানিশা কল রিসিভ করার পর আয়াত বলল, মিস তানিশা, আপনি কি জানেন হিয়া কোথায়? আমি ওকে কল দিলাম কিন্তু রিসিভ করছে না। ওপাশ থেকে তানিশা বলল, আমিও জানি না আপু কোথায়, আমি কলে পাইনি। বাসায় গিয়ে জানলাম আপু বাইরে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে বড় আম্মু সেটা বলতে পারেনি। আয়াত তানিশার কথা শুনে কিছুক্ষণ ভেবে তারপর বলল, ওকে, আপনার যদি হিয়ার সাথে কথা হয় তাহলে আমার কথা ওকে বলবেন। আচ্ছা, আমি বলবো আপুকে। এরপর আয়াত কল কাট করে দিয়ে হিয়াকে মেসেজ দিল। মেসেজে একটা রেস্টুরেন্টের লোকেশন সেন্ড করেছে আর সাথে বলেছে সেখানে হিয়ার জন্য ওয়েট করবে। মেসেজ সেন্ড করে আয়াত রেস্টুরেন্টের দিকে চলে গেল। তানিশা বিকেলের দিকে ওর নতুন স্টুডেন্টের বাসায় যায় তাসনিমের কাছ থেকে লোকেশন নিয়ে। সেখানে গিয়ে দরজায় কলিং বেল বাজাতে মিসেস আয়েশা দরজা খুলে দিলেন। তানিশা এরপর তাকে সালাম দিয়ে নিজের পরিচয় জানালেন। এরপর তিনি তানিশাকে ভিতরে বসতে দিলেন। একটু পর মিসেস আয়েশা তার মেয়েকে নিয়ে আসলেন তানিশার কাছে। তানিশা মেয়েটাকে দেখছিল মুগ্ধ হয়ে। মেয়েটি অনেক সুন্দরী আর খুবই নম্র ভদ্র। তানিশাকে দেখে মেয়েটি সালাম দিল। তানিশার সালামের জবাব দিয়ে মেয়েটিকে প্রশ্ন করলো, তোমার নাম কি? তানিশার প্রশ্নের জবাবে মেয়েটি বলল, বাহ, খুব সুন্দর নাম তো। এরপর তানিশা অন্যান্যর সাথে পরিচিত হয়ে বেশ কিছুক্ষণ ওকে পড়ালো। অন্যান্য তানিশার পড়া খুব ভালো লাগায় মিসেস আয়েশা তানিশার সাথে প্রাইভেটের ব্যাপারে সবকিছু কথা বলে ঠিক করে নিলেন। সন্ধ্যায় একটু আগে তানিশা সেই বাসা থেকে বের হয়ে এলো। আজকে তানিশা স্কুটি আনেনি সাথে, কারণ এই জায়গায় এর আগে যেহেতু আসেনি তাই চিনত না, এই জন্য রিক্সায় এসেছে। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর আশেপাশে কোনো রিক্সাই খুঁজে পাচ্ছিল না, তাই সামনের দিকে হাঁটতে লাগলো। তাসনিমকে কল করার জন্য ফোনটা বের করতে গিয়ে দেখলো ওর ফোনে চার্জ না থাকায় অনেক আগেই অফ হয়ে গিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ ইটের সাথে জুতো ধাক্কা লাগায় ওর একটা জুতো ছিঁড়ে গেল। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মেন রোডে অব্দি এলো তানিশা, কিন্তু এরপরও কোনো রিক্সা পাচ্ছিল না, তাই সেখানে ওভাবেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে আয়াত সকাল থেকে সন্ধ্যা অবধি রেস্টুরেন্টে হিয়ার জন্য ওয়েট করে এখন বাসায় চলে যাচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত হিয়াকে অসংখ্যবার কল করেছে,
কিন্তু একবারও কল রিসিভ করেনি হিয়া। রাস্তায় যাওয়ার সময় আয়াত হঠাৎ তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামালো। এরপর তানিশাকে প্রশ্ন করলো। এখানে এভাবে দাঁড়িয়ে কি করছেন? আয়াত হঠাৎ এখানে এভাবে দেখে তানিশা অবাক হলো। আয়াতের প্রশ্নের জবাবে বলল, এখানে একটা কাজে এসেছিলাম, কিন্তু জুতোটা হঠাৎ করেই ছিঁড়ে গেল, আর কোনো রিক্সাও পাচ্ছি না। তখন আয়াত বলল, আসুন আমার সাথে, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। এখন তো অন্ধকার হয়ে গেছে, এদিকে রিক্সা পাবেন না, বাসায় যেতে লেট হবে আপনার। তানিশা আয়াতের কথা শুনে গাড়িতে উঠে পড়ল। আয়াত গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, হিয়ার সাথে কথা হয়েছে আপনার? ওর কোনো খোঁজ পেয়েছেন? না, কথা হয়নি। জানি না আপু কোথায়। এরপর আয়াত কার ড্রাইভ করতে করতে আবার হিয়ার নাম্বারে কল দিল। অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরও তানিশা এখনো বাসায় আসছে না দেখে তাসনিম টেনশন করতে লাগলো। তানিশার ফোনটাও অফ, তাই আরিয়ানকে কল দিয়ে বলল তানিশার খোঁজ নিতে। আপনি আমাকে এত বড় একটা মিথ্যে কথা কিভাবে বলতে পারলেন? আপনি জানেন শুধুমাত্র আপনার জন্য আমাকে সকাল থেকে একটু আগ পর্যন্ত রেস্টুরেন্টে ওয়েট করতে হয়েছে। আপনি যদি আমাকে সত্যি কথাটা আগেই বলে দিতেন তবে আমাকে এতক্ষণ ওয়েট করতে হতো না। আয়াতের কথা শুনে তানিশা নিজেই রাগকে কন্ট্রোল করতে শান্ত কণ্ঠে বলল, মিস্টার আয়াত, প্লিজ আপনি আগে আমার কথাটা শুনুন ঠিকভাবে। আয়াত জোরে গাড়ি ব্রেক কষলো, এরপর চিৎকার করেই বলল, কি শুনবো আমি আপনার কথা? আপনার মতো মিথ্যুকের কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমার গাড়ি থেকে নামুন, নামুন বলছি। আয়াতের কথা শুনে তানিশা বলল, দেখুন, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আর এটা আমাকে কোথায় নামতে বলছেন আপনি? এখান থেকে আমি বাসায় কি করে যাব? কোনো রিক্সা বা কোনো গাড়ি কিছুই তো পাবো না আমি। আয়াত এবার গাড়ি থেকে নেমে তানিশা যে পাশে সেই পাশে ডোর খুলে বলল, আপনাকে আমি আমার গাড়ি থেকে নামতে বলেছি, আমাকে এর থেকে বেশি খারাপ কিছু করতে বাধ্য করবেন না। তানিশা এবার আয়াতের কথায় খুব অপমানিত বোধ করলো। দ্রুত গাড়ি থেকে নামলো। এরপর আয়াত গাড়িতে উঠে চলে গেল তানিশাকে রাস্তায় একা ফেলে। তানিশা এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। এই রাস্তাটা একদম নীরব, কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফোন অফ হয়ে যাওয়ায় কাউকে কলও করতে পারছে না। তানিশা সামনের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর 3 থেকে 4 জন লোক তানিশার রাস্তা আটকে ধরলো। ওকে ঘিরে দাঁড়িয়ে গেল একদম। তাদের মধ্যে একজন তানিশার হাত ধরে বলল, তানিশা ওই লোকটার কাছ থেকে নিজের হাত ছাড়ানোর খুব চেষ্টা করছিল। ওর হাতের কাছে ছুরি থাকায় টানাটানির সময় ছুরি ভেঙে তানিশার হাতে ঢুকে গেল। তানিশা ব্যথায় চিৎকার করে উঠল। লোকগুলো এবার ওর হাত ছেড়ে দিয়ে ওর ব্যাগ নিয়ে টানাটানি করছিল, কিন্তু তানিশা ব্যাগ কোনোভাবেই দিচ্ছিল না। তাই ওদের মধ্যে থাকা এক লোক তানিশার হাতে ধারালো ছুরি দিয়ে পোঁছ দিল। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। এর আগে অন্য হাতে কাঁচের ছুরি বিঁধে দেওয়ায় রক্ত বের হচ্ছিল, এবার আরেক হাত থেকেও রক্ত বের হচ্ছিল। প্রচুর রক্তক্ষরণের কারণে তানিশা সেখানেই সেন্সলেস হয়ে গেল। আরিয়ান ওদের জন্য ফ্রেন্ডদের কল দিয়েই জিজ্ঞেস করেছে তানিশা কোথায়, কেউ জানে কিনা। কারো কাছে কোনো কিছু জানতে না পেরে হিয়ার নাম্বারে কল দিল আরিয়ান। কল রিসিভ হতেই আরিয়ান বলল, হিয়া আপু, আমি আরিয়ান। আপনি কি ফ্রি আছেন? একটু কথা বলা যাবে? ফোনের ওপাশ থেকে জবাব এলো, আমি আপনার হিয়া আপু নই। আপনার হিয়া আপু এখন হসপিটালে, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়াত প্রায় 10 মিনিটের মতো খুব স্পিডে ড্রাইভ করার পর গাড়ি থামলো। তখন ওর মাথায় এলো তানিশাকে ওইরকম নির্জন নিরিবিলি রাস্তায় একা ফেলে আসা উচিত হয়নি। এখন কিভাবে কি করবে? তানিশার কোনো ক্ষতি হলে হিয়ার কাছে কি জবাব দেবে? এ কথা ভেবে নিজের মাথার চুল খামছে ধরেছে আয়াত। নিজের করা কাজের জন্য নিজের উপর এখন খুব রাগ হচ্ছে। তানিশাকে যেখানে ফেলে এসেছে সেখানে যাওয়ার জন্য দ্রুত গাড়ি স্টার্ট দিল আয়াত। হিয়ার ফোনে অন্য কারোর কণ্ঠে হিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে আরিয়ান একদম অস্থির হয়ে ওঠে। ফোনে সেই অপরিচিত ব্যক্তির কাছ থেকে হসপিটালের লোকেশন নিয়ে তাসনিমকে সাথে করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় আরিয়ানের ফোনে হঠাৎ আরিশ ফোন করে। আরিয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে আরিশ বলল, আরিয়ান, তানিশা কোথায়? ওর ফোন তো অফ, কথাও বলতে পারছি না। তুমি জানো ও কোথায়? আরিয়ানের প্রশ্নের জবাবে আরিশ বলল, আরিশ ভাই, তানিশার কোনো খবর তো আমরা পাচ্ছিলাম না, তাই হিয়া আপুকে কল করেছিলাম। অন্য একজন হিয়া আপুর কল রিসিভ করে বলল আপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপু এখন হসপিটালে। আমি আর তাসনিম এখন সেখানেই যাচ্ছি।
কি বলছো এসব? হিয়া কিভাবে অ্যাক্সিডেন্ট হবে? হিয়া তো আরিশের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান শুনতে পেল। আরিয়ান, তুমি আমার ফোনে কল দিয়েছিলে? শিওর তুমি? হিয়ার কণ্ঠস্বর শুনে আরিয়ান আর তাসনিম তবলা খেয়ে যায়। আরিয়ান অবাক হয়ে বলল, জি আপু, কিন্তু আপনি? আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই হিয়া বলে উঠল, আমার ফোন তো তানিশার কাছে ছিল, এর মানে নিশ্চয়ই ওর কিছু হয়েছে। কথাটি বলে হিয়া কাঁদতে শুরু করলো। তখন আরিশ বলল, আরিয়ান, তুমি আমাকে হসপিটালের লোকেশন সেন্ড করে দাও দ্রুত, আমি হিয়াকে নিয়ে আসছি। এরপর আরিশ কল কাট করে দিল। আরিয়ানের মাথায় কিছুই ঢুকলো না। ও গাড়ি ড্রাইভ করার দিকে মনোযোগ দিল। এদিকে ফোন লাউড স্পিকারে থাকায় তাসনিমও তানিশার অ্যাক্সিডেন্টের ব্যাপারে শুনে ফেলেছে আর তখন থেকে কান্না শুরু করেছে। তানিশাকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল ঠিক সেখানে আয়াত গাড়ি থামালো। গাড়ি থেকে বের হয়ে এসে আশেপাশে তানিশাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তাই তানিশার নাম্বারে কল দিল, কিন্তু ফোন অফ। এরপর হিয়ার নাম্বারে কল দিল, কিন্তু কেউই কল রিসিভ করলো না। আয়াত ভাবলো তানিশা হয়তো ইচ্ছে করে কল রিসিভ করছে না, তাই আয়াত গাড়ি নিয়ে ওর বাসায় চলে গেল। তাসনিম আর আরিয়ান হসপিটালে এসে রিসিপশন থেকে তানিশার কথা জিজ্ঞেস করে দ্রুত ওর কেবিনের দিকে চলে গেল। কেবিনে গিয়ে দেখলো তানিশার 2 হাতে ব্যান্ডেজ আর ওর জ্ঞান এখনো ফেরেনি। তাসনিম তানিশার বেডের পাশে বসে কান্না করতে লাগলো। তখনই সেখানে আরিশ আর হিয়া এলো। হিয়া দৌড়ে তানিশার কাছে গিয়ে ওকে ডাক দিতে লাগলো। তখন এক নার্স এসে বলল, ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে, কিন্তু এখন ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ। তখন আরিশ নার্সকে জিজ্ঞেস করলো, ওর কি হয়েছে? ওর হাতে এমন ব্যান্ডেজ করা কেন? আরিশের প্রশ্নের জবাবে নার্স বলল, ওনার এক হাতে কাঁচের ছুরি বিঁধে গিয়েছিল আর অন্য হাত ছুরি দিয়ে কেটে গিয়েছিল। 2 হাত থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। একজন লোক ওনাকে রাস্তা পেয়ে এখানে নিয়ে এসেছিল সেন্সলেস অবস্থায়। আরিশ প্রশ্ন করলো, সেই লোক কোথায়? উনি তো এখানেই ছিলেন, একটু আগে দেখেছিলাম, এখন কোথায় আছে বলতে পারছি না। কথাগুলো বলে নার্স চলে গেলেন। একটু পরে তানিশায় জ্ঞান ফিরল। আশেপাশে তাকিয়ে দেখতে পেল তাসনিম আর হিয়া কান্না করছে। আরিশ আর আরিয়ানকে খুবই চিন্তিত লাগছে। তানিশা উঠে বসতে চাইলে হিয়া বারণ করলো। তানিশাকে উঠতে দেখে আরিশ এগিয়ে এসে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। তোমরা কেন এত টেনশন করছো বলো তো? এদিকে তো তাসনিম আর হিয়াপু কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। তা বলছিলাম, এখন যদি এত কেঁদে চোখের পানি সব শেষ করে ফেলো, তাহলে বিয়ের দিন শ্বশুরবাড়ি যাওয়ার সময় চোখের পানি পাবেটা কই বলো তো? না মানে তখন তো মানুষকে দেখানোর জন্য হলেও কাঁদতে হবে, তাই না? তোমরা তো এমন ভাবে কাঁদছো যেন আমি মরেই গিয়েছি। তানিশার কথা শুনে হিয়া ওকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তানিশা তাসনিমকে ইশারায় ডাকলো। তাসনিমও এগিয়ে গিয়ে তানিশাকে জড়িয়ে ধরলো। একটু পর ওরা দুজনে কান্না থামিয়ে নর্মাল হলো। তখন যারাও এলো সেখানে। আরিশ আর হিয়া যখন হসপিটালের দিকে আসছিল, তখন যারা হিয়াকে ফোনে না পেয়ে আরিশের ফোনে কল দিয়েছিল হিয়ার খবর নিতে। তখন তানিশার কথা আরিশ জানায় আর হসপিটালের অ্যাড্রেস দিয়ে দেয়। তাই যারাও তানিশাকে দেখতে চলে এসেছে। আরিশ তানিশাকে প্রশ্ন করলো, এইসব কিভাবে হয়েছে তানিশা? আরিশের প্রশ্ন শুনে তানিশা বলল, রাস্তায় ছিনতাইকারী ধরেছিল আমায়। আমার কাছ থেকে ফোন আর ব্যাগ নিতে চেয়েছিল, আমি সেগুলো দিতে চাইনি, তাই এমন করেছে আমার সাথে। তানিশার কথা শুনে হিয়া বলল, দিয়ে দিলি না কেন? যদি ওরা তোর বড় কোনো ক্ষতি করে ফেলতো? আমি তোমার ফোনটা কিভাবে দিতাম হিয়াপু? সেখানে তোমার অনেক স্মৃতি আছে, যেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। তুমি তো সন্ধ্যার আগেই বাসায় ফিরে যাও সব সময়, আর আজকে কেন রাস্তা দিয়ে গিয়েছিলে? আমার জানা মতে তুমি সব সময় মেন রোড দিয়ে চলাফেরা করো, তাহলে কিভাবে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তানিশার আয়াতের সাথে ওর ঝগড়ার কথা মনে পড়ে গেল। তানিশা গাড়িতে ওঠার পর আয়াত যখন হিয়ার নাম্বারে কল দিয়েছিল, তখন তানিশার ব্যাগে থাকায় হিয়ার ফোন বেজে ওঠে। তানিশা ব্যাগ থেকে রিংটোন শুনে আয়াত সেদিকে তাকায়। অবাক হয়ে তানিশাকে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করতে বলে। তানিশার হাতে হিয়ার ফোন দেখে আয়াতের প্রচন্ড রাগ হয়। আয়াত বুঝতে পারে তানিশার সকাল থেকে ওকে মিথ্যে কথা বলছে। তানিশা তখন ওকে হিয়া আর আরিশের একসাথে ঘুরতে যাওয়ার কথাও বলতে পারে না।
আয়াত তাই এই জন্য তখন তানিশাকে ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় আর এমন একটা দুর্ঘটনা ঘটে। কিন্তু তানিশা সেসব কথা ওদের সামনে আনতে চাচ্ছে না, তাই ব্যাপারটা এড়িয়ে যেতে তানিশা আরিশকে বলল,